ক্লাসে আবার জয়েন করবেন, একটু দুঃখিত। লিংক শেয়ার করলাম আবার গ্রুপে, দেখেন। তো 1920 সাল, সালে তার জাতীয়তাবাদ যে তার শিল্পধারায় তিনি ফিরে আসলেন ওয়েস্টার্ন থেকে। তো এইটা হচ্ছে তার সেই ধারায় ফিরে আসার সময়কাল 1920 সালে। তাহলে আমরা যামিনী রায়ের শিল্পধারাটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, এটা হচ্ছে পাশ্চাত্য ট্র্যাডিশন, আর একটা হচ্ছে তার নিজস্ব দেশ বা কালীঘাটের যে ধারা, জাতীয়তাবাদ যাকে বলে, সেই ধারার সূচনাটা 1920 সাল থেকে। তো 1920 সাল থেকে তার এই ধারার সূচনা হয়। আর যামিনী রায় কলকাতা যে আর্ট কলেজ বা স্কুল অফ আর্ট, যেটা কলকাতা, এখান থেকে তিনি শিক্ষা লাভ করেছিলেন। তিনি অবনীন্দ্রনাথের সহচার্য এবং রবি ঠাকুরের ঘনিষ্ঠ জন, মানে এদের সহচার্যে তিনি তার শিল্প শিক্ষায় বেড়ে উঠেছেন, এদের সহচার্যে, ঠিক আছে। তো সেদিক থেকে অবনীন্দ্রনাথের যে বেঙ্গল স্কুল অফ আর্ট বা দেশীয় যে শিল্পধারার চেতনা, তো এইটা তিনি পরবর্তীতে উপলব্ধি করতে পারলেন এবং কালীঘাটের শিল্পীদের কাছ থেকে প্রচুর পরিমাণে পটচিত্র সংগ্রহ করলেন। এবং শুধু কালীঘাটের শিল্পীদের কাছ থেকে না, এবং এর আশেপাশে যত পটুয়া শিল্পী ছিলেন কলকাতার আশেপাশে, এখান থেকে অজস্র পটচিত্র তিনি সংগ্রহ করলেন। এইগুলো ছিল তার পরবর্তী যে নেক্সট জাতীয়তাবাদের যে শিল্পধারা, এটাতে তার সব থেকে বড় ভূমিকা পালন করেছিল। এখন আসি যামিনী রায়, তার যে শৈলীটা, শিল্প যে শৈলী, এই শিল্প শৈলীর মূল অনুপ্রেরণা ছিল হচ্ছে পোড়ামাটির ভাস্কর্য, আর হচ্ছে যে লোকপুতুল, যেটা তিনি আসলে গ্রামে, যেহেতু তার জন্ম, তো ওই গ্রামীণ সূত্রে, মানে ওই বেলিয়াতর গ্রামে বাঁকুড়া, মৃৎশিল্পীদের তৈরি করা খেলনা পুতুল, বিভিন্ন খেলনা, এগুলো এবং পোড়ামাটির যে ভাস্কর্য টেরাকোটা গুলো, এই মোটিভ গুলো, এটার ফর্ম গুলো, এই কি বলে আমাদের শিল্পী যামিনী রায়কেও প্রভাবিত করেছিল। যার ফলে তিনি এই দেশীয় শিল্প যখন এই ধারায় চলে এসে কাজ করা শুরু করলেন, এখানে তখন তিনি টোটালটাই ওই মোটিভ বা তার গ্রামীণ লোকপুতুল এবং মাটির ভাস্কর্যের যে মোটিভ গুলো, এইগুলো নিয়ে তিনি কাজ করলেন। তাহলে লোক খেলনার উপর ভিত্তি করে তার একটি স্বতন্ত্র শৈলী গড়ে উঠেছিল। লোক খেলনা, পোড়ামাটির ভাস্কর্য। তাহলে আমরা এখানে যামিনী রায়ের যে শৈলী, সেই শৈলীটা সম্পর্কে যেটা জানি, যে তিনি পোড়ামাটির ভাস্কর্য এবং লোক খেলনার উপর ভিত্তি করে একটি স্বতন্ত্র শৈলী গঠন করেছিলেন। আর এই শৈলীতে তিনি কি কি কাজ করলেন, কি ধরনের রং ব্যবহার করলেন, কিভাবে তিনি জনপ্রিয়তা তুঙ্গে তুললেন, তার এর পরবর্তীতে তিনি কি কি সম্মাননা পেলেন, এগুলো নিয়ে আলোচনা করবো আজকে বিষয়ে। ঠিক আছে, আপনারা একটু দ্রুত লেখেন। জি, আমি একটু দ্রুত শেষ করতে চাচ্ছি ক্লাসটা, কারণ দুইটা টপিকের উপরে তো সময় লাগবে।
তাহলে তার শৈলী ছিল এটা, তিনি ফুল মোটিভেটেড এখান থেকেই। তো এর পরবর্তীতে তিনি যে রংগুলো ব্যবহার করলেন সেগুলো ছিল ভেষজ রং, ফুল পাতা, খনিজ, হলুদ, সিঁদুর। হ্যাঁ, এটার সাথে মানে যেমন কয়লা, পুরো পটুয়ারা যেভাবে রংগুলো সংগ্রহ করতো, ভেষজ রংগুলো যে ব্যবহার করতো, সেই রংগুলো ফুল, লতা পাতা, খনিজ থেকে আহরিত বিভিন্ন রকমের কালার গুলো, বিভিন্ন রকমের মাটি এবং কয়লা, হলুদ, সিঁদুর ইত্যাদি যে আমাদের প্রাকৃতিক উপাদানগুলো, এগুলোকে ব্যবহার করেছিলেন এবং পদ্ধতি ছিল টেম্পোরা। তিনি টেম্পোরা পদ্ধতিতে এই কাজগুলো করেছেন। তাহলে তিনি টেম্পোরা পদ্ধতিতে এই কাজগুলো করেছেন যামিনী রায়। তিনি যে কাজগুলো মানে জাতীয়তাবাদের যে শিল্প আন্দোলনগুলো যেগুলো তিনি করে খ্যাতি অর্জন করেছেন, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। তিনি যে পাশ্চাত্য ধারায় যে শিক্ষা অর্জন করেছেন সেটা আমাদের কাছে ফ্যাক্ট নয়, তিনি যেটা করে খ্যাতি অর্জন করেছেন, যেটার জন্য তিনি সুনাম কুড়িয়েছেন, সেই বিষয়গুলো আমাদের আলোচনার বিষয়। এখন তিনি যে বিষয়বস্তুগুলোর উপর ভিত্তি করে ছবি এঁকেছিলেন সেগুলো হলো কৃষ্ণলীলা ও রমণী, কৃষ্ণ ও যশোদা, মা ও শিশু গুরুত্বপূর্ণ, পূজারিণী, এগুলো ছিল তার ছবিগুলো। বধূ ও দুই সঙ্গী, খ্রিস্ট বা যিশু, যিশুর ক্রুশে দেওয়ার যে সিনারিটা সেটা ছিল এটা, এটা অত্যন্ত বিখ্যাত। চিংড়ি, কাঁকড়া, বিড়াল, প্রাণীর মধ্যে চিংড়ি, কাঁকড়া, বিড়াল এগুলো। আর সাঁওতালদের অনেক ছবি এঁকেছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোথায় লিখবো? সাঁওতাল, সাঁওতাল নৃত্য, সাঁওতাল রমণী, সাঁওতাল এটাকে কি বলে, শিকারি বা তীরবাজ, শিকারি বা তীরন্দাজ যেটাকে বলে, শিকারি অথবা তীরন্দাজ। ঠিক আছে, সাঁওতালদেরকে নিয়ে তিনি অজস্র ছবি এঁকেছেন এবং তিনি মোটামুটি ভালো একটা
সময় তিনি সাঁওতাল গ্রামগুলোতে দিয়েছিলেন। সাঁওতালদের জীবনযাপন, তাদের নৃত্য, তাদের রমণীরা কি কাজ করে, এই ভিত্তিক এই রকম কিছু ছবি তিনি সিরিজ করেছিলেন, পুরো সাঁওতালদের নিয়ে তার আঁকা ছিল। ঠিক আছে। তো যামিনী রায় যেহেতু গ্রাম ভিত্তিক শিল্পকলা বা লোকজ ধারার শিল্পকলাকে তিনি প্রাধান্য দিয়েছিলেন, সুতরাং তিনি পটুয়াদের মতো করে রং কালার গুলো কালেকশন করার চেষ্টা করেছেন এবং ওই ধারার ছবিগুলো আঁকার চেষ্টা করেছিলেন। তো তিনি পরবর্তীতে এসে কৃষ্ণলীলা এবং রামায়ণ মহাভারতের যে সিরিজগুলো, এগুলো নিয়ে ছবি আঁকা চেষ্টা করলেন এবং এই রামায়ণ সিরিজটা তিনি মোটামুটি 1900 রামায়ণ, আচ্ছা এটাকে আলাদা হবে দেখি, রামায়ণ সিরিজ, এই রামায়ণ সিরিজ তিনি করেছিলেন 1946 সালে। এখানে প্রায় 17টি স্লটে 17টি প্লটের চিত্র ছিল এবং এটা করে তিনি খ্যাতি অর্জন করেন। 1946 সালে রামায়ণ সিরিজের উপরে কাজ করেছেন তিনি। আর তার সব থেকে বিখ্যাত ছবিগুলো হচ্ছে মা ও শিশু, পূজারিণী, বধূ ও সঙ্গী, খ্রিস্ট এবং এই কৃষ্ণ যশোদা, এইগুলো মোটামুটি। আর হ্যাঁ, এই যে সাঁওতালদের এই যে যেগুলো মোটামুটি স্টার দিয়ে দিলাম, এগুলো তার বিখ্যাত চিত্রকর্মগুলো। টেম্পোরা হচ্ছে গুঁড়ো কিছু রং যেগুলো আমরা প্রকৃতি থেকে পাই। এই গুঁড়ো রংগুলোকে পানির সাথে মিশিয়ে, হ্যাঁ অবশ্যই পানির সাথে মেশাতে হবে, এবং পানির সাথে মেশানোর পর যে রংটা তৈরি হলো এটাকে আঠাযুক্ত করার জন্য, দ্যাট মিনস আঠালো, বা যেন এই রংটা কাপড়ে বা দেন বা দেওয়ালে দেন যেন সেখান থেকে দ্রুত উঠে না আসে, এই জন্য এটাকে আঠাযুক্ত করার জন্য ন্যাচারালি কিছু আঠা ইউজ করা হয়। ন্যাচারাল কিছু আঠা, এটা হতে পারে ডিমের কুসুম, এটা একটা ভালো উন্নত মানের আঠা হিসেবে কাজ করে। ঠিক আছে। তো এই রকম কিছু আঠা যুক্ত করার পরে সেটা যখন ইউজ করা হয়, ন্যাচারাল রঙের গুঁড়োর সাথে পানি প্লাস আঠা, এই আঠাটা হচ্ছে গাছের আঠা হতে পারে, ডিমের কুসুম হতে পারে, বা অন্যান্য উপাদান হতে পারে, ভাতের মার হতে পারে। তো এই আঠাগুলোকে ইউজ করে যে রং বা যে পদ্ধতি বা যে টেকনিকটা, এটাকেই বলা হয় টেম্পোরা। ঠিক আছে। আর এই টেম্পোরাটা অনেক প্রাচীন। পুরনো যত ফ্রেস্কো টাইপের ছবি দেখবেন বা দেওয়ালের কিছু কাজ বা কাপড়ে আঁকা, এগুলো ম্যাক্সিমাম টেম্পোরাতে করার চেষ্টা করা হয়েছিল, কারণ ওয়েল কালারে করলে একসময় এটা একসময় ফেটে যায়, এটার মধ্যে একটা টেক্সচার আছে ফাটা ফাটা ফাটা। তো এই জিনিসটা টেম্পোরাতে করলে কখনো হয় না, এবং এটা দীর্ঘমেয়াদী একটা আহ পদ্ধতি এবং এটা ভালো লাস্টিং করে, এই জন্য এই পদ্ধতিটা ইউজ করা হয়। স্যার এগুলো বিষয়বস্তু নাকি শিল্পকর্ম? এগুলো তার শিল্পকর্ম, এগুলো ছিল, এগুলো হচ্ছে তার শিল্পকর্মের নাম। ঠিক আছে। এবং এইরকম তিনি কিছু সিরিজও করেছেন, যেমন যীশু খ্রিস্টের শুধু একটা ছবি করেননি, 2-3টা সিরিজ করেছেন। পূজারিনীর আরো ছবি এঁকেছেন। দ্যাট মিনস তিনি তার লাইফে অনেক কাজের পুনরাবৃত্তি করেছেন। এই এখন গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সামনে একটু শেয়ার করবো, আপনারা শুনেন। তিনি একই কাজ, যেমন কৃষ্ণ লীলা তিনি শুধু একটা করেন নাই, মা ও শিশু শুধু তিনি একটা করেন নাই, তিনি এই ধরনের অনেক কাজ, দ্যাট মিনস পুনরাবৃত্তি, একই কাজ বারবার করাকে বলা হয় কাজের পুনরাবৃত্তি। তিনি এই রকম ছবির পুনরাবৃত্তি করেছেন বহুবার, যামিনী রায়। এবং তার উদ্দেশ্য ছিল একটাই, যে তিনি প্রচুর পরিমাণে ছবি বিক্রি করবেন, বা শুধু এই বিক্রিটা এখানে তার আর্থিক লাভের জন্য নয়, এটা প্রসার ঘটানো। ঠিক আছে।
পুনরাবৃত্তি। তিনি বহু পুনরাবৃত্তি কাজ করেছেন। এবং প্রায় 20,000 চিত্র তিনি এঁকেছিলেন। এবং ছবির বিষয়টা হতো যে 1 পয়সায় একটি চিত্র। ছবির মূল্যটা এইভাবেও তিনি অনেক ছবি বিক্রি করেছেন যে 1 পয়সায় একটি চিত্রকর্ম পাওয়া যাবে। তিনি কাগজ সহ কাগজেও বহু চিত্রকর্ম করেছেন। এছাড়া তিনি কাপড়, চট, মাদুরের উপরে ছবি আঁকছেন। সহজলভ্য উপকরণগুলোকে বেছে নিয়েছিলেন যেন এটা সহজলভ্য হয় এবং জনগণের বা সাধারণ লোকের কাছে খুবই পরিচিত একটা মাধ্যম হয়, এবং সহজলভ্য উপকরণ হওয়াতে তার ছবির মূল্যগুলো যেহেতু কম, সুতরাং এটা অল্প খরচে তৈরি করা যাবে এবং সেল করা যাবে, এইরকম মাধ্যমগুলোর উপরে তিনি ছবি এঁকেছিলেন। এবং আচ্ছা, একটা ছিল কাঠ, কাপড়, চট, মাদুর এই সবের উপরেও তিনি ছবি আঁকেন। এবং কাগজ প্রাথমিক অবস্থায় ইউজ করেছিলেন এবং পরবর্তীতে তিনি কাগজের পরিবর্তে এই মাধ্যমগুলোতেই সবচেয়ে বেশি ছবি এঁকেছিলেন, এইগুলোর উপরে বেশি ছবি আঁকার চেষ্টা করেছেন। মা ও শিশু, মা ও মেয়ে নয়, মা ও শিশু, মায়ের কোলে শিশু বসে আছে এরকম ছবি। কোনো প্রশ্ন নাই? এখন আপনাদেরকে বলি, যেগুলো লিখছি সবগুলোই নোট করবেন। এখানে বলতে চাইলাম, হ্যাঁ, ছবিটার এটাকে বলে বৈশিষ্ট্য, তার ছবির বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করছি। বৈশিষ্ট্যগুলো লিখছি, আপনারা লিখেন। আহ, ন্যূনতম প্রেক্ষাপট, অর্থাৎ ছবির ব্যাকগ্রাউন্ডে কিছুই নেই, ব্যাকগ্রাউন্ডে খুব কোনো কিছু থাকতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে তারা সাবজেক্টটাকে ফোকাস করেছে বেশি। রেখা ভিত্তিক, এক রঙা, উজ্জ্বল রং।
একরঙা এবং উজ্জ্বল রঙের ব্যবহার, রেখা ভিত্তিক। এর সাথে লিখে রাখেন সাবলীল, সাবলীল রেখা বা বলিষ্ঠ রেখা। এই ছিল মোটামুটি তার বৈশিষ্ট্যগুলো। তিনি প্রেক্ষাপট খুব কম ইউজ করেছেন, রেখা ভিত্তিক, সাবলীল রেখা। ও আচ্ছা, আরেকটা বিষয় বলি, দেশীয় উপকরণ ব্যবহার। আর বিষয়বস্তুটা ছিল ধর্মীয় ও বিষয়বস্তুগুলো ছিল মূলত হচ্ছে লোকভিত্তিক বিভিন্ন ঘটনা। আর রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীর এই মানুষগুলোরও পোর্ট্রেট প্রতিকৃতি করেছেন, সবগুলো লোকধারায়। হ্যাঁ, ছবিগুলো যে এঁকেছেন, তিনি পোর্ট্রেট গুলো করেছেন। তিনি যেমন করে তিনি মা ও শিশুর পোর্ট্রেট গুলো করেছেন, কাজগুলো করেছেন, ঠিক সেম ক্যাটাগরিতে তিনি একই বৈশিষ্ট্যের বা একই ধারায় তিনি এই মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এদের পোর্ট্রেট গুলো করেছেন। ধর্মীয় এবং সামাজিক বিষয়বস্তুগুলো তিনি তার ছবিতে তুলে ধরেছেন। এগুলো ছিল তার ছবির মোটামুটি বৈশিষ্ট্য। এটা বিষয়ে লিখে রাখেন যে তার ছবিগুলো পাশ্চাত্যে এমনিতেই ইউরোপে গেছে
ঠিক আছে, ইউরোপীয় যে বণিকরা ছিলেন এখানে, ব্রিটিশদের যেহেতু এখানে আসা যাওয়া, তো ব্রিটিশদের মাধ্যমে তার ছবি অলরেডি ইউরোপে গেছে, লন্ডনে এর একটা প্রদর্শনীয় হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে স্পেশালি মার্কিন যারা আমেরিকান আমেরিকান সেনা এবং অফিসাররা এই জামিনী রায়ের চিত্রগুলো, জামিনী রায়ের চিত্রগুলো একটু চড়া মূল্যে ক্রয় করে তারা আমেরিকায় নিয়ে যায়। যার ফলে এই যামিনী রায়ের আহ, শিল্প এবং তার যে প্রতিভা, এটা পুরা পাশ্চাত্যে, ইউরোপ এবং আমেরিকাতে ছড়িয়ে পড়ে এবং তিনি খ্যাতি অর্জন করেন। স্পেশালি এই এই ছবিগুলো যখন পাশ্চাত্যে গেল, তখন তিনি যেমন এই ধারাটাকে পাশ্চাত্যে তুলে ধরলেন, সাথে তিনি একজন যে গুণী শিল্পী এটাও তিনি প্রতিষ্ঠিত করলেন। তো এটা ছিল তার পাশ্চাত্যে প্রতিষ্ঠা প্রাপ্তি বা খ্যাতি অর্জনের একটা অন্যতম কারণ, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনারা তার এই চিত্রগুলো, যেমন রায়ের শিল্পকর্মগুলোকে ক্রয় করে নিয়ে গিয়েছিল, চড়া মূল্যে ক্রয় করে নিয়ে গেছিল। হ্যাঁ, যে বৈশিষ্ট্য মিলবে, তো অনেক বৈশিষ্ট্যই মিলবে, বৈশিষ্ট্যটা মিলবেই, কারণ ওনারা যারা একই ধাঁচের শিল্পী ছিলেন, ওনাদের বৈশিষ্ট্য, যারা ওয়েস্টার্ন নিয়ে কাজ করেছিলেন তাদের ওই ওয়েস্টার্নের বৈশিষ্ট্যগুলো মিলবে। তবে যামিনী রায়ের যে বিষয়টা, ওনার এই যে চোখের ব্যাপারটা দেখবেন, ওনার শিল্পকর্মগুলোতে দেখবেন যে উনি চোখের ব্যাপারটা, ওনার মতো করে চোখ আহ, অন্যান্য পটুয়ারাও দেয়নি, অথবা ওনার কিছু স্টাইল আছে যেগুলো একটু সম্পূর্ণ ভিন্ন। যেগুলো বললাম যে উনি টেম্পোরাতে কাজ করেছেন, ঠিক আছে, উনি দেখা গেছে যে সেই সময় কাগজ অলরেডি চলে এসেছে, কাগজ হ্যান্ডমেড পেপার গুলো এসেছে, কিন্তু উনি কাগজের পরিবর্তে মাধ্যমগুলো চেঞ্জ করছেন একেবারে। ঠিক আছে, মাধ্যম চেঞ্জ করে তিনি কি করলেন, তিনি একদম পুরো চটের মাদুর কাপড় এই সব কাঠ এইসবের উপরে আঁকা আঁকি শুরু করলেন। জল রঙের গোয়াশে এই সময় কাজ হচ্ছিল, কিন্তু তিনি গোয়াশ বাদ দিয়ে টেম্পোরায় কাজ করলেন। এইগুলো হচ্ছে তার মধ্যে একটু ভিন্নতা। তিনি একবারে পুরোনো ধাঁচে একটু ফিরে গেলেন। ঠিক আছে, কিন্তু প্রেক্ষাপট যেমন অন্যান্য পটের, স্পেশালি কালীঘাটের পটে যেমন প্রেক্ষাপট ছিল না, এই যামিনী রায়ের শিল্পতেও বা ওনার যে আঁকাগুলো, এগুলোতে প্রেক্ষাপট তেমনটা গুরুত্ব পায়নি, ফিগার গুলোই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। তার স্পেশাল যে চিত্রকর্মগুলো, মা ও শিশু, তিন পূজারিণী, আহ বধূ ও দুই সঙ্গী, খ্রিস্ট মানে যিশু খ্রিস্টের যে ইয়াগুলো, সিরিজগুলো, এবং কৃষ্ণ যশোদা এবং কৃষ্ণের লীলা, এবং তরুণী বা রমণীরা বা মেয়েরা, যেটাই বলেন। তো এই ছবিগুলো, স্পেশালি তার ছবিগুলো, তার স্পেশাল কিছু বৈশিষ্ট্য, এবং এইগুলো আমাদের মনে রাখতে হবে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। পুরস্কার এবং সম্মাননা। যামিনী রায় তার শিল্পকর্মগুলোকে ভারত সরকার আহ, জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করা হয়, যার ফলে তার যা ছবি আগে বিক্রি হয়েছে 1976 সালের পর থেকে, তার মৃত্যুর বাহাত্তরে তিনি দেহত্যাগ করেন, 72, 73, 74, 75, 76, দ্যাট মিনস তার মৃত্যুর 4 বছর পর থেকে এটা ঘোষণা করা হয় যে তার ছবিগুলো জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করার পর এই ছবিগুলো বাইরের কোনো দেশে আপনি একটু বিক্রি করতে পারবেন না, এবং কি নিয়ে যেতে পারবেন না। এটা তার একটা বড় সম্মান বা প্রাপ্তি। ভারতে মোটামুটি এ যাবৎ পর্যন্ত 9 থেকে 10 জন শিল্পী আছেন যাদের চিত্রকর্মগুলোকে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করা হয়েছে। তো তিনি 1935-এ ভাইসরয় ভাইসরয় পুরস্কার পান। 1954 সালে পদ্মভূষণ, এবং 1976-এ শিল্পকে
জাতীয় সম্পদ এবার শোনা যায় মেবি। তো এই যে তিনি আহ, কালীঘাটের পটের যে স্টাইলটা, এই স্টাইলটাকে তিনি নিলেন হচ্ছে লোকশিল্পী যারা মাটির পুতুল, লোক খেলনা যারা তৈরি করে, এই কুমোরদের কাছ থেকে তিনি শিখলেন এভাবে যে যখন কুমোরেরা তৈরি করে, কুমোর পাড়াতে গিয়ে তিনি মোটামুটি সারাদিন বসে থাকতেন। তিনি তাদের কাজগুলো দেখতেন যে তারা কিভাবে কাজ করছে, কিভাবে এটা শেপ দিচ্ছে। এখান থেকে তিনি অত্যন্ত দক্ষতা অর্জন করলেন, খুব ভালো রকমের দেখলেন, শিখলেন। তারপর তিনি একটা কাজ করলেন কি, তিনি যখন জাতীয়তাবাদে ফিরে আসছেন তখনকার তার এই কাজগুলো তিনি করেছেন। আরেকটি কাজ করলেন, তিনি প্রচুর পরিমাণে পটচিত্র সংগ্রহ করলেন গ্রামীণ পটুয়াদের কাছ থেকে। স্ক্রল পট যেগুলো ছিল, জড়ানো পট, এবং কালীঘাটের পটুয়াদের পট, এই কালীঘাটে গিয়ে তিনি অনেকক্ষণ বসে থেকে এই শিল্পীদের কাজগুলো দেখেছেন। হ্যাঁ, এখান থেকে তিনি যে শিক্ষাগুলো পেলেন বা যেগুলো তিনি অবজারভেশন করলেন, এগুলোকে সংগ্রহ করলেন। এইখান থেকে তিনি একটি নতুন ধারা সৃষ্টি করলেন, তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য, এবং এখান থেকে যে শিক্ষা লাভ করলেন এগুলোকে মিক্সড করে কালীঘাটের পটের মতো করে
জাস্ট তখন তিনি জননপট করলেন না, তিনি কি বলে এটাকে চৌকাপটে কাজ করলেন। এটাকে তিনি এখানকার মিডিয়াম গুলো চেঞ্জ করলেন, এখানে মাদুরের উপর কাজ করলেন, কাপড়ের উপর কাজ করলেন, কাঠের পাটাতনের উপর কাজ করলেন। এইভাবে তিনি একটু প্রেক্ষাপট এবং গল্প যা ছিল ছিল এর মধ্যেও তিনি এই কুমোরদের স্টাইল এবং মাটির যারা পুতুল তৈরি করে তাদের স্টাইল এবং পটুয়াদের কালীঘাটের পটুয়া এবং পুরনো পটুয়া যারা ছিল, যারা জননপটের শিল্পী, এদের পটের ধারা, এই দুটো থেকে তিনি যে রসটুকু পেলেন বা নির্যাসটুকু পেলেন, এই নির্যাসের উপরে বেস করে তিনি একটি নতুন শৈলী সৃষ্টি করলেন। আর এই শৈলীতে তিনি প্রচুর পরিমাণে কাজ করলেন, যার ফলে এগুলো সব জায়গায় ছড়িয়ে পড়লো। বেশি কাজ হওয়াতে তিনি সেল বেশি করলেন। এটা তিনি চাইলেন যে এটা মধ্যবিত্তদের শিল্প না হোক, এটা লোকের শিল্প হোক, জনগণের শিল্প হোক। যার ফলে তিনি এগুলোকে খুবই সস্তায় বিক্রি করলেন, সবার কাছে ছড়িয়ে পড়লো। এবং সব থেকে বড় বিষয় হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং যখন ভারত স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করলে 1930-40 এই সময়টাতে তার এই শিল্পকর্মগুলো পাশ্চাত্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। আর স্পেশালি হচ্ছে মার্কিন যারা সেনা এসেছিলেন, অফিসার এসেছিলেন, তারা এই যামিনী রায়ের এই চিত্রগুলোকে চড়া দামে কিনে তাদের দেশে যখন নিয়ে গেলেন, তো এইভাবে তার এই ছবিগুলো পাশ্চাত্যে ছড়িয়ে পড়ে এবং তিনি খ্যাতি অর্জন করেন লোকধারার শিল্পী হিসেবে। এবং এই খ্যাতিটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। এবং এভাবেই তিনি তার মাধ্যমেই কালীঘাটের পটচিত্র এবং যামিনী রায় এই দুটোকে, পটচিত্রের যে স্টাইল সেখান থেকে তিনি যে রিসিভ করেছেন এই বিষয়টা এবং তার নিজস্ব ধারা, মানে এই দুটো একসাথে তিনি প্রেজেন্ট করলেন পাশ্চাত্যের কাছে বা পশ্চিমা বিশ্বের কাছে। তো এইভাবেই তার মাধ্যমেই বলা যেতে পারে যে কালীঘাট অনেকটাই খ্যাতি অর্জন করছে, যেহেতু তার চিত্রগুলো কালীঘাটের পটচিত্রের স্টাইলের কাছাকাছি এই জন্য। আর তার যে ছবিগুলো স্পেশালি কি বলে পাশ্চাত্যে গেছে, সেটা তো তিনি নিজে খ্যাতি অর্জন করেছেনই, আর এর সাথে তিনি কালীঘাটকেও পরিচিত করে তুলেছেন। এই হলো যামিনী রায়ের কৃতিত্ব, যে তিনি একই সাথে নিজেকে এবং আমাদের লোকশিল্পটাকে বা লোকশিল্পের যে ধারা, কালীঘাটের পটচিত্রের যে বৈশিষ্ট্যগুলো, এগুলোকে বা এই ধারায় অঙ্কিত ছবিগুলোকে পাশ্চাত্যের কাছে বা পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরেছেন। এটাই তার সব থেকে বড় খ্যাতি। আর তার জন্যই যেহেতু তিনি অজস্র কাজ করেছেন, প্রায় 20,000-এর মতো কাজ করেছেন, সুতরাং তার জন্যই এই শিল্পটা একটু বেশি হাইলাইটেড। এখন আমরা একটু শিল্পী সমস্যাটা হয় একটা জায়গা, আমি যখন কথা বলি তখন একটু সাউন্ডটা কমায় দিয়ে রাখি ফোনের, যে ফোনে আমি আপনাদের কমেন্টগুলো চেক করি। তো যার ফলে আমি বুঝতে পারি না যে আপনারা কমেন্ট করতেছেন যে স্যার সাউন্ড নাই। আর এটা এখানে থাকার ফলে আমি এটা দেখতে পারি না যে এটা লাইট জ্বলছে কিনা, এই এই জন্য একটু ঝামেলা হয়। কিবরিয়া, শিল্পী কিবরিয়া, কিবরিয়া নিয়ে আলোচনা করব। আমরা কিবরিয়াকে নিয়ে আলোচনা করছি, শিল্পী কিবরিয়া, যিনি হচ্ছেন বিখ্যাত ছাপচিত্র শিল্পী মনির, উনার সরাসরি শিক্ষক ছিলেন শিল্পী কিবরিয়া। তিনি 1929 সালের 1 জানুয়ারি পশ্চিমবঙ্গের বীরভূমে জন্মগ্রহণ করেন। আপনারা লিখেন।
পশ্চিমবঙ্গের বীরভূম জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষালাভ করেন কলকাতা স্কুল অব আর্ট থেকে। ঢাকা। তিনি বাংলাদেশে আসেন এবং ঢাকা ইনস্টিটিউট অফ আর্ট, যেটা বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, তখন এটা এ নামে পরিচিত ছিল, এখানে তিনি 1954 সালে শিক্ষকতায় যোগ দেন। ঠিক আছে, পেশা হিসেবে তিনি শিক্ষকতায় যোগ দেন 1954 সালে ঢাকা ইনস্টিটিউট অফ আর্টে। তার শিক্ষালাভ কলকাতা স্কুল অফ আর্টে। তিনি 1929 সালে 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার বেসিক ইনফরমেশন এগুলো। এবং এখানে শিক্ষকতার সময়ে তিনি 1959 থেকে 62 পর্যন্ত জাপানে অবস্থান করেন উচ্চশিক্ষার জন্য। এই সময় তিনি ছাপচিত্র, লিথোগ্রাফ, আর একটা শিখেছিলেন আধুনিক আধুনিক শিল্প, যেটা মডার্ন আর্ট। ঠিক আছে, মডার্ন আর্ট, ছাপচিত্র, লিথোগ্রাফ, এই বিষয়গুলোই তিনি জাপানে থাকাকালীন এটাতে দক্ষতা অর্জন করেন। বাংলাদেশে আসেন এবং 1954 সালে যে ঢাকায় তিনি শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ছিলেন, মূলত ছাপচিত্র বিভাগের শিক্ষক ছিলেন। হ্যাঁ, ইনি ছিলেন মোটামুটি প্রিন্ট মেকিং এর শিক্ষক বা ছাপচিত্র বিভাগের টিচার হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এটা বইয়ের বাইরের একটা টপিক নিয়ে আলোচনা করছে। বইয়ের বাইরের একটা শিল্পীর জীবনী মনে হয়েছে যে ওনার সম্পর্কে একটু পড়ানো দরকার, তাই আজকের ক্লাসটা ওনার উপরে। বইয়ে নাই, এই টপিকটা বইয়ে নাই। যাদের কাছে আছে আপনারা নিজেরা শেয়ার করতে পারেন। তো এখন এই কিবরিয়ার আমরা তার কিছু শিল্পকর্ম সম্পর্কে এখন জানবো। কিবরিয়া ছিলেন মূলত হচ্ছে আধুনিক ধারার শিল্পী। ঠিক আছে, কিবরিয়া মূলত ছিলেন আধুনিক ধারার শিল্পী। তিনি যে শিল্পরীতি বা শৈলীটা নিয়ে চর্চা করেছেন এবং বাংলাদেশে তিনি আসার সমসাময়িক কিছু শিল্পী অলরেডি পাশ্চাত্য থেকে ডিগ্রি নিয়ে এসে দেশে আধুনিকতা বা
মডার্ন আর্ট যেটাকে বলি, সেই সময়ে ভিনসেন্ট ভ্যান গগ, পল গগা, এই যে শিল্পীরা ছিলেন পাশ্চাত্যের, এদের যে স্টাইলগুলো, এবং এটা কি বলে, ইমপ্রেশনিজম থেকে পোস্ট ইমপ্রেশনিজম, কিউবিজম, এই ইজমগুলোর মানে একেবারে ব্যাপকতা ছড়িয়ে পড়েছে পাশ্চাত্যে। এই বাংলাদেশ তথা ভারতের এই শিল্পীরা, বাংলাদেশের প্রথম প্রজন্মের শিল্পী যাদেরকে বলা হয়, তো এরা অলরেডি এই পাশ্চাত্য থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, যেমন রশিদ চৌধুরী, তারপর হচ্ছে হামিদুর রহমান। তো এই শিল্পীরা অলরেডি ওখান থেকে ডিগ্রি নিয়ে আসছেন এবং দেশের মধ্যে পাশ্চাত্য একটু ছড়িয়ে দিচ্ছে, পাশ্চাত্য ভাব, মডার্নিজম, এটাকে বলে অ্যাবস্ট্রাক্ট, যে আধুনিকতা বা বিমূর্ত শিল্পগুলো। তো এই শিল্পীদের সাথে যখন এই কিবরিয়া স্যার, তিনি জাপান থেকে নতুন ভাবে পাশ্চাত্য শিখে আসলেন, এবং পাশ্চাত্য, তো জাপান তো পাশ্চাত্য দেশ নয়, কিন্তু তিনি যে শিক্ষা লাভ করেছিলেন কলকাতায়, সেটা তার ছিল হচ্ছে পাশ্চাত্য শিল্পের উপরে, পাশ্চাত্য ধারার উপরে। তো জাপান থেকে অলরেডি জাপানে পাশ্চাত্য শিল্পী সহ বেশ কয়েকজন শিল্পীর সাথে তার পরিচয়। এদের সাথে তিনি যখন একটা ইন্টারন্যাশনাল শিক্ষা লাভ করলেন, জাপানে উচ্চশিক্ষা গ্রহণ করলেন, তো তিনি এইখানে থেকে পাশ্চাত্যের প্রতি আরো আগ্রহী হয়ে পড়লেন। এবং দেশে ফেরার পরে তিনি দেশে অলরেডি যারা পাশ্চাত্য থেকে শিক্ষা লাভ করে এসেছেন, এদের সাথে মিক্সড হয়ে নতুন একটি ধারা সৃষ্টি করলেন। তো আধুনিক ধারার, দেশীয় আধুনিক ধারায় তার অবদান সব থেকে গুরুত্বপূর্ণ এই কারণে যে তিনি যে শৈলী বা মতবাদের উপরে কাজ করেছেন, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম। ঠিক আছে, এটাকে বলে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম। অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম, বিমূর্ত প্রকাশবাদ। এই ধারায় তিনি কাজ করলেন। আধুনিক শিল্প বলতেই বোঝায় মডার্ন আর্ট। ঠিক আছে, মডার্ন আর্ট যেটা ইমপ্রেশনিজম থেকে পোস্ট ইমপ্রেশনিজম, কিউবিজম, ফবিজম, এই যে আন্দোলনগুলো সবগুলো মডার্ন আর্টের মধ্যে পড়ে। তো এই মডার্ন আর্টেই সবাই ইয়ে ছিল, কি বলে, অনুপ্রাণিত। তাহলে তার যে শৈলী, কিবরিয়ার শৈলী হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম বা বিমূর্ত প্রকাশবাদ। ঠিক আছে, এই শৈলীতে কাজ করলেন। আর তিনি যে মাধ্যমগুলোতে কাজ করেছেন সেটা হলো তেল রঙে কাজ করেছেন, জল রঙে কাজ করেছেন, কোলাজে কাজ করেছেন, ছাপচিত্র, এর মধ্যে ছিল হচ্ছে লিথোগ্রাফ, এগুলো তার ছিল কাজের মাধ্যম। তবে কোলাজ, ছাপচিত্র, এইখানে তার অবদান একটু বেশি। কোলাজ এবং ছাপচিত্রে তার অবদান বেশি, এবং তার কাজগুলো ছিল মোটামুটি, মোটামুটি বলতে পুরোটাই মডার্ন আর্ট, অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত ধারার কাজ, এবং এক্সপ্রেশনিজম। ইজমের মধ্যে আপনাদের হয়তো বা হাবিব স্যার এক্সপ্রেশনিজম যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আপনাদেরকে বুঝিয়েছে। তবে এই ধারায় তিনি কাজ করেছেন, অর্থাৎ ভিতরের চিন্তা ভাবনা, আপনার অন্তরের চিন্তা ভাবনা, আপনার মনের চিন্তা ভাবনাটা প্রকাশ করাটাই হচ্ছে এক্সপ্রেশনিজম। অর্থাৎ
আপনি যে কোনো মাধ্যমে যে কোনো কালারে আপনার ভিতরে, আপনার অন্তরের ভিতরে চলা বিভিন্ন রকম আন্দোলন বা কি বলে এটাকে, আপনার চিন্তা ভাবনার প্রকাশ করাটাই হচ্ছে এক্সপ্রেশনিজম। কোলাজটা হচ্ছে কি জানেন? কোলাজটা হচ্ছে একটা ক্যানভাস বা আপনার একটা ড্রয়িং এর যেটা নিছেন আপনি, এর উপরে একটা ড্রয়িং করে নিয়ে, একটা পুরো একটা ক্যানভাস, এর উপরে একটা ড্রয়িং করলেন আপনি, বা ড্রয়িং না করেও অনেকে কোলাজ করেন। বিভিন্ন উপকরণ, কালারফুল পেজ, পেপার, সেরা পুরনো কালারফুল পেপার বা ম্যাগাজিনের কোনো পেজ, এটাকে আপনি ছিঁড়ে 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 আঠা দিয়ে এর মধ্যে এটা লাগিয়ে দিয়ে একটা শিল্পকর্ম তৈরি করলেন, একটা ফিগার বানাইলেন, একটা কোনো কিছু আঁকলেন। অর্থাৎ একটা ক্যানভাসের উপরে আঠা দিয়ে পুরনো পেপার, নিউজ পেপার, কোনো ম্যাগাজিনের কালারফুল পেজ বা পেপার, অন্য কোনো মাধ্যম, পুরনো ন্যাকড়া কাপড় বা কালারফুল কাপড় হতে পারে, এইগুলোকে সংযোজন করে আঠা দিয়ে লাগিয়ে একটা শিল্পকর্ম তৈরি করা, একটা ফিগারেটিভ, সাবজেক্টিভ বা বিভিন্ন রকমের বিষয় আপনি প্রকাশ করছেন বা আঁকছেন, এটাই হচ্ছে কোলাজ। অর্থাৎ সংযোজন করে নিউজ পেপার, ম্যাগাজিন পেপার অথবা কাপড়, রঙিন কাপড় বা যে কোনো কাপড়ের টুকরো, এটাকে যখন ক্যানভাসে আপনি আঠা দিয়ে লাগিয়ে বা সেটা দিচ্ছেন, সেটার মাধ্যমে যখন একটা ছবি বা চিত্রকর্ম ফুটিয়ে তুলছেন, সেটাই হলো কোলাজ। এই কোলাজ গুলো রিয়েলিস্টিক হতে পারে, অ্যাবস্ট্রাক্ট হতে পারে, এবং যে কোনো মাধ্যমে বা যে কোনো ইজমের হতে পারে। এটা শিল্পীর নিজস্ব চিন্তা ভাবনার উপরে নির্ভর করবে তিনি কি ধরনের কাজ করবেন। তো আসে এবার তার শিল্পকর্মগুলো। তার শিল্পকর্মগুলো আপনাদেরকে বলছি, তিনি যে যে শিল্পকর্মগুলো করেছেন, তার শিল্পকর্মগুলোর মাধ্যমটা বললাম: কোলাজ, সাবচিত্র, তেল রং, জল রং। তো তিনি চন্দ্রলোকে ঘোরা, মাছের সাঁতার, দুই রমণীর সাঁতার, গার্ল উইথ ফ্লাওয়ার, এইগুলো মোটামুটি তার খুবই জনপ্রিয় এবং প্রথম দিকের কাজ। পরবর্তীতে তিনি কাজ করলেন কবরস্থান নামে একটি চিত্রকর্ম করলেন। এখানে শিল্পী একাই দাঁড়িয়ে রয়েছেন, সামনে একেবারে ফাঁকা একটা জায়গা বা একটা ভৌতিক পরিবেশ। শিল্পীদের ফ্যামিলিগত ভাবেই ম্যাক্সিমামই ছিল স্বল্পায়ু, অল্প দিন মানে অল্প বয়সে মারা গেছেন, এমন একটা পরিস্থিতিতে শিল্পী নিজের ভীতিকর অবস্থাটাকে তুলে ধরেছেন এই শিল্পকর্মের মধ্যে। আর জলকেলি এবং শিরোনামহীন এবং ছাই, আরেকটা কথা বলবো মজার, সেটা আপনাদেরকে বলছি। তো তার শিল্পকর্মগুলো হচ্ছে ছাই, এটা একটা সিরিজ। সিরিজ বলতে এখানে তিনি ছাই এক, ছাই দুই, ছাই তিন, ছাই চার, এরকম করে 7টা 8টা 10টা ছবি করেছেন একই ধরনের, এটাকে সিরিজ বলে। তো এই সিরিজটার নাম হচ্ছে ছাই। জলকেলি, তারপর হচ্ছে চন্দ্রলোকে ঘোড়া, আর কবর। চন্দ্রলোকে ঘোড়া, কবর, জলকেলি, ছাই, আর কি বললাম, মাছের সাঁতার। মাছের সাঁতার, দেখতে পাচ্ছেন, দুই রমণীর সাঁতার, দুই রমণীর সাঁতার, সবগুলো চিত্রকর্মই হচ্ছে মডার্ন আর্টের, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট এবং এক্সপ্রেশনিজম ধারার। শিরোনামহীন, এটা একটা সিরিজ চিত্র। হ্যাঁ, আরেকটা ভুলে গেছি, গার্ল উইথ ফ্লাওয়ার।
গার্ল উইথ ফ্লাওয়ার, এগুলো হচ্ছে তার শিল্পকর্ম। জলকলি না, জলকেলি। শিল্পী যখন এখানে শিরোনামহীন এই ছবিটা, দেখবেন অনেক ছবির নাম আছে আনটাইটেল, অর্থাৎ শিরোনামহীন। যেহেতু এটা এক্সপ্রেশনিজমের ব্যাপার স্যাপার, আপনি শিল্পী পেন্সিল বা কালার ক্যানভাস নিয়ে বসে পড়ছেন, আপনি কি আঁকছেন আপনি নিজেও জানেন না। আপনার মনের ভিতর থেকে কোনো একটা ছবি মনে হচ্ছে, আপনার ভিতর থেকে আসা অনুভূতিগুলো আপনি যখন ক্যানভাসে প্রকাশ করছেন, আপনি কি আঁকছেন সেটা নিজে জানেন না। আপনার হাত চলছে, আপনার মনে যা চাচ্ছে তাই আপনি তাই আঁকছেন। ছবিটা শেষ পর্যন্ত এমন গিয়ে দাঁড়ায় যেটা নাম কি দিবেন আপনি নিজেও জানেন না। ছবিটার নাম কি দিবেন বা এটা টাইটেলটা কি দিবেন সেটা জানেন না। তখন শিল্পী কাজ করেন এটাকে শিরোনামহীন বা আনটাইটেল 1, আনটাইটেল 2, আনটাইটেল 3, এইভাবে যতগুলো কাজ করেন একই ধাঁচের, সেগুলোকে তিনি এইভাবে শিরোনামহীন 1, 2, 3 করে সিরিজ, একটা একটা ছবির সিরিজ করে থাকেন। এখানে 10 থেকে 12টা, 50টা, 100টা পর্যন্ত এই সিরিজের ছবি হতে পারে। এই হলো অ্যাবস্ট্রাক্ট বা এক্সপ্রেশনিজমের ধারার যে শিল্পীরা বা মডার্ন আর্টের শিল্পীরা এইরকম একটা বিষয়ে তারা করে থাকেন। এরপরে আসি তার সম্মাননা এবং কি কি তিনি খ্যাতি অর্জন করেছেন। প্রাইড অফ পারফরমেন্স তিনি পান 1969 সালে। প্রাইড অফ পারফরমেন্স পাকিস্তান সরকার কর্তৃক, পাকিস্তান সরকার কর্তৃক তিনি প্রাইড অফ পারফরমেন্স এই উপাধিটা পান। এর পরবর্তীতে তিনি জাপানে থাকাকালীন তিনি একটি পুরস্কার পেয়েছিলেন, সেটা হচ্ছে স্টারল্যান্ড। স্টারল্যান্ড পুরস্কার তিনি জাপানে 1959 সালে তিনি এটা পান। নবীন শিল্পীদের মধ্যে একটা এক্সিবিশন হয়, এই এক্সিবিশনে তিনি স্টারল্যান্ড পুরস্কারটি জাপানে থাকাকালীন পান। জাপানে থাকাকালীন 1959 সালে। এবং বাংলাদেশে তিনি যে পুরস্কারটা পান সেটা হলো 21শে পদক পান, স্বাধীনতা পদক পান, একুশে পদক পান 1983, স্বাধীনতা পুরস্কার এটা পান হতো, বা স্বাধীনতা পুরস্কার পদক যেটা 1999 সালে পান। তাহলে তার পুরস্কারগুলো হচ্ছে যে তিনি 21শে পদক 1983 সাল এবং স্বাধীনতা পদক বা স্বাধীনতা পুরস্কার পদক যেটা এটা পান স্বাধীনতা দিবস পুরস্কার। দিবস পুরস্কার। স্বাধীনতা দিবস পুরস্কার 1999 সালে। এবং ইমিরেটস অধ্যাপক
এটাকে বলে ইমেরিটাস অধ্যাপক। ইমেরিটাস অধ্যাপক হন 2008 মনে। ইমেরিটাস অধ্যাপক 2008-এ তিনি ইমেরিটাস অধ্যাপক বা প্রফেসর এই খ্যাতি বা এই সম্মাননাটা পান। ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের শিল্পী, তার জন্ম হয়েছিল ভারতে। যেমন আমাদের কামরুল হাসান, তারও তো জন্ম ভারতে। দেশ স্বাধীনতার পর মানে 1947-এর পর ভারতে যারা ছিলেন তারা মোটামুটি বাংলাদেশ পন্থী যারা বা বাংলাদেশি, তারা তো হয়েছে না 47 সালে, অনেকে এই দেশ থেকে ওই দেশে গেছে এবং ওই পার থেকে এপার এসেছে, এই যে রদ বদলে। তো তিনি 47-এর আগে তার জন্ম, তিনি কলকাতার বাঁকুড়া জন্মগ্রহণ করেছেন, সরি বীরভূমে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি বাংলাদেশে মুভ করছেন দেশ স্বাধীন হওয়ার পর। তো এই হচ্ছে বাংলাদেশি শিল্পী কিবরিয়া, এবং তিনি বাংলাদেশে মারা যান এবং 2011 সালে তিনি মৃত্যুবরণ করেন। 2011 সালে এই শিল্পী মারা যান, 2011 সালে 7 জন। যদি বলি প্রথম প্রজন্মের শিল্পী, তবে তিনি বাংলাদেশের যে আমাদের এখানে যে আমাদের জয়নুল আবেদিনের সৃষ্টি করা যে ইনস্টিটিউট অফ আর্ট, যেটা এই ইনস্টিটিউট অফ আর্টে তিনি শিক্ষালাভ করেননি, তিনি কলকাতায় শিক্ষালাভ করেছেন। এটা হচ্ছে কলকাতা স্কুল অফ আর্টে। কিন্তু তিনি বাংলাদেশে এসে আমাদের যে আর্ট অফ ইনস্টিটিউট, যেটা বাংলাদেশের ঢাকায় বর্তমান চারুকলা, তো এইখানে তিনি এসে 54 সালে জয়নুল আবেদিনের অনুরোধে এখানে তিনি শিক্ষকতা পেশায় সংযুক্ত হন। পরে জাপান থেকে শিক্ষালাভ করে আসেন। গুণী মানুষরা যেখানেই থাকুক তারা কাজে লেগে যায়। তো তিনি ইন্ডিয়াতে শিক্ষালাভ করেছিলেন, তার প্রাথমিক যে শিক্ষা স্নাতক। পরবর্তীতে এখানে এসে তিনি এই খ্যাতিগুলো অর্জন করেন এবং একজন বাংলাদেশি এবং আমাদের বাংলাদেশের শিল্পী কিবরিয়া। এই মোটামুটি বিষয় গেল। সম্ভবত আগামীকালকের ক্লাসটা আমি নিতে পারছি না। আগামী আগামী 2টা ক্লাস আপনাদের একটু আবার আমাদের ইজমের মোটামুটি 5 রাতের মডার্ন আর্টের উপর ক্লাস হবে। আগামী হয়তো বা মঙ্গলবার থেকে আপনাদের ওই 2টা ক্লাস কন্টিনিউ করব। 83, 83, 86 নয়। আপনারা ক্লাস রেকর্ড দেখে এটা লিখে নেবেন, সমস্যা নাই, ক্লাস থাকতেছে। ক্লাসটা এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।